প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আইএস রেখার বাইরের বিন্দুগুলো কি নির্দেশ করে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আইএসএলএম এর পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব এলএম রেখা নিয়ে। প্রথমে আমি এলএম রেখার সংজ্ঞা দেব যে এলএম রেখাটা কি। এলএম রেখার সংজ্ঞা দিতে হলে আমাদেরকে দুটো পয়েন্ট মনে রাখতে হবে। এক নাম্বার পয়েন্ট হচ্ছে সুদের হারের সাথে সুদের হার ও জাতীয় আয়। আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অর্থবাজারের ভারসাম্য। আমি আবারও বলছি, এলএম রেখার সংজ্ঞা দিতে হলে আমাদেরকে দুটো পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে সুদের হার এবং জাতীয় আয়, আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অর্থবাজারের ভারসাম্য। এখন আমি এলএম রেখার সংজ্ঞা দিচ্ছি। যে রেখার প্রতিটি বিন্দু সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক দেখায় এবং একই সাথে অর্থবাজারের ভারসাম্য নির্দেশ করে, সেই রেখাকে এলএম রেখা বলে। অর্থাৎ এলএম রেখার সংজ্ঞা দেওয়ার সময় আমাদের এই দুইটা পয়েন্টের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আবারও বলছি, যে রেখার প্রতিটি বিন্দু সুদের হার ও জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক দেখায় এবং একই সাথে অর্থবাজারের ভারসাম্য নির্দেশ করে, তাকে এলএম রেখা বলে। অর্থাৎ এলএম রেখাটা অর্থবাজারের সাথে সম্পর্কযুক্ত। আমি এখানে একটা এলএম রেখা অঙ্কন করছি। লম্বককে ধরেছি সুদের হার আর ভূমিককে ধরেছি জাতীয় আয়। এই রেখাটা হচ্ছে এলএম রেখা। এই রেখার আমি একটা E1 বিন্দু নিলাম। E1 বিন্দু, এই E1 বিন্দুতে লম্ব দূরত্ব হচ্ছে OI1 আর ভূমি দূরত্ব হচ্ছে OY1। অর্থাৎ E1 বিন্দুটা I1 সুদের হার এবং Y1 জাতীয়ের মধ্যে সম্পর্ক দেখায় এবং একই সাথে এখানে অর্থবাজারের ভারসাম্য, মানি ডিমান্ড ইকুয়াল টু মানি সাপ্লাই, মানে অর্থের চাহিদা আর অর্থের যোগান সমান। অতএব এই E1 বিন্দু এলএম রেখার উপর অবস্থিত একটা বিন্দু হবে। একইভাবে আমি আরেকটা বিন্দু নিলাম। এই বিন্দুর নাম দিলাম আমি E2 বিন্দু। এই E2 বিন্দুতে লম্ব দূরত্ব হচ্ছে OI2, ভূমি দূরত্ব হচ্ছে OY2। এই E2 বিন্দুটা I2 সুদের হার এবং Y2 জাতীয়ের ভিতরে সম্পর্ক দেখায়। আমি একটু সংশোধন করছি, কারণ লেখার সময় ভূমি অক্ষ আগে
আর লব্য অক্ষটা পরে লিখতে হয়। তাহলে E2 বিন্দুটা I2 সুদের হার এবং Y2 জাতীয়ের ভিতরে সম্পর্ক দেখায় এবং একই সাথে E2 বিন্দুতে মানি ডিমান্ড ইকুয়াল টু মানি সাপ্লাই। অতএব এই E1 এবং E2 বিন্দুগামী রেখা হচ্ছে LM রেখা। আমি আরেকবার বলছি, মনে করি E1 বিন্দুতে মানি ডিমান্ড আর মানি সাপ্লাই সমান, কিন্তু E2 বিন্দুতে মানি ডিমান্ড আর মানি সাপ্লাই সমান নয়। অর্থাৎ E2 বিন্দুতে OY2 জাতীয় সুদের হারে ও Y2 জাতীয় আয়, সংক্ষেপে I2 সুদের হারে Y2 জাতীয় আয়, কিন্তু এখানে মানি ডিমান্ড আর মানি সাপ্লাই সমান নয়, অর্থাৎ অর্থবাজারে ভারসাম্য নাই। E1 বিন্দুতে অর্থবাজারে ভারসাম্য আছে, E2 বিন্দুতে অর্থবাজারে ভারসাম্য নাই। অতএব এই দুইটা বিন্দু যোগ করে যে রেখাটা পাওয়া যাবে সেটাকে LM রেখা বলা যাবে না। তাহলে আমরা কনফার্ম হলাম, একটা রেখাকে আমি LM রেখা তখনই বলবো যখন এই রেখার প্রতিটি বিন্দু E1 E2 বা E1 E2-র মতো আরো অনেক বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দুগুলো অর্থবাজারের ভারসাম্য নির্দেশ করবে, মানি ডিমান্ড এবং মানি সাপ্লাইয়ের সমতা নির্দেশ করবে, এবং একই সাথে সুদের হারের সাথে জাতীয় আয়ের, সুদের হারের সাথে জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশ করবে। তখন সেই রেখাকে আমরা LM রেখা আমরা বলবো। তাহলে আমরা LM রেখার সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম এবং আমরা চিত্রের মাধ্যমে LM রেখা দেখালাম। এখন আমি যে LM রেখার সমীকরণ বের করে দেখানোর চেষ্টা করব। তবে সেই সমীকরণ আমাকে বের করতে হলে আমাকে অর্থবাজারের ভারসাম্যের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ মানি ডিমান্ড ইকুয়াল টু মানি সাপ্লাই নিয়ে আমাকে আলোচনা করতে হবে। এই জন্য প্রথমে আমি মানি ডিমান্ড সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। আমি চিত্রটা মুছে ফেলতেছি। মানি ডিমান্ড মানে অর্থের চাহিদা। আমরা যদি অর্থের চাহিদাকে এমডি দ্বারা প্রকাশ করি, অনেক সময় এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এল দ্বারা। আমি অর্থের চাহিদাকে যদি এমডি দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে M1Y প্লাস M2Y, M1Y প্লাস M2Y। এখানে M1 হচ্ছে, এর ভিতরে দুটো চাহিদা আছে, একটা হচ্ছে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি, আর একটা হচ্ছে প্রিকশনারি ডিমান্ড ফর মানি। প্রিকশনারি ডিমান্ড ফর মানি। আর M1 এর ভিতরে দুই ধরনের চাহিদা আছে, একটা হচ্ছে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি, আর একটা হচ্ছে প্রিকশনারি ডিমান্ড ফর মানি। আর M2 এর ভিতরে আছে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। আমি আবার বলছি, অর্থের চাহিদা এমডি ইকুয়াল টু M1 প্লাস M2। এই M1 এর ভিতরে আছে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি, যেটাকে আমরা বলি লেনদেনজনিত অর্থের চাহিদা। আরেকটা হচ্ছে প্রিকশনারি ডিমান্ড ফর মানি,
যেটা হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা। আর M2-র ভিতরে আছে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, যেটাকে আমরা বলি ফটকা চাহিদা, অর্থের ফটকা চাহিদা। আমি একটু আস্তে আস্তে বিশ্লেষণে যাব। প্রথমে M1, যেটাকে আমরা বলেছি ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি এবং প্রিকশনারি ডিমান্ড ফর মানি। বাংলায় যেটা বলে, একটা হচ্ছে লেনদেন, আর এটা হচ্ছে কি সতর্কতা। একটা লেনদেনজনিত অর্থের চাহিদা, একটা হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা। এই দুইটা চাহিদা ওয়াই মানে আয়ের উপর নির্ভরশীল। কার উপর? আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ লেনদেনজনিত অর্থের চাহিদা বলতে আমরা বুঝি আমরা দৈনিক লেনদেনের জন্য, খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য, ইলেকট্রিক বিল দেওয়ার জন্য, গ্যাস বিল দেওয়ার জন্য, অর্থাৎ বিভিন্ন লেনদেনের জন্য আমরা যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই, যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই, সেটা হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা। আর সতর্কতামূলক অর্থের চাহিদা হচ্ছে প্রিকশনারি ডিমান্ড ফর মানি। এটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আকস্মিক দুর্ঘটনা, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হঠাৎ করে কোনো একটা সমস্যা দেখা দিল, এটা দূর করার জন্য নগদ অর্থের প্রয়োজন, সেই জন্য আমরা কিছু নগদ অর্থ সতর্কতামূলক হাতে ধরে রাখি। এটা হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা। এই দুই চাহিদাটা আয়ের উপর নির্ভর করে। কার উপর? আয়ের উপর নির্ভর করে। মনে করি একজন ব্যক্তির আয় হচ্ছে 30,000 টাকা, আয় 30,000 টাকা। এই 30,000 টাকার ভিতরে সে প্রতিদিন তার লেনদেনের জন্য এবং সতর্কতামূলক 1,000 টাকা হাতে ধরে রাখে। তাহলে তার M1-এর মান হচ্ছে 1,000, অর্থাৎ লেনদেন এবং সতর্কতামূলক অর্থের চাহিদা হচ্ছে 1,000 টাকা। এবং মানুষের আয় যত বেশি হবে, এই লেনদেনজনিত অর্থের চাহিদা তত বেশি হবে। অর্থাৎ আয় বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদা M1টা বাড়বে। একইভাবে আয় কমে গেলে লেনদেনজনিত অর্থের চাহিদা কমে যাবে। এখন আমি আলোচনা করব M2 নিয়ে। এটা হচ্ছে অর্থের ফটকাজনিত চাহিদা। আমরা জানি অর্থনীতিতে একটা কারবার আছে, যে কারবারটা ফটকা কারবার নামে পরিচিত। সেটা হচ্ছে আমরা কিছু অর্থ রেখে দেই বন্ড কেনার জন্য, শেয়ার কেনার জন্য। আমরা বন্ড এবং শেয়ার কিনি এবং আবার যথাসময় এটা বিক্রি করে কিছু আমরা মূলধনী লাভ পেতে চাই। এই বন্ড এবং শেয়ার কেনার জন্য আমরা যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই, সেটাকে বলে অর্থের ফটকাজনিত চাহিদা। ধরি একজন ব্যক্তি সে নগদ 5 লক্ষ টাকা হাতে ধরে রাখছে বন্ড এবং শেয়ার কেনার জন্য। তাহলে তার অর্থের ফটকা চাহিদা হচ্ছে 5 লক্ষ টাকা। এই ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর। কার উপর নির্ভর করে? অর্থের ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর। যদি সুদের হার বৃদ্ধি পায়, তাহলে অর্থের ফটকা চাহিদাটা হ্রাস পাবে। একটু আগে আমি বলেছিলাম একজন ব্যক্তি সে 5 লক্ষ টাকা হাতে ধরে রাখে, তাহলে ওই ব্যক্তির অর্থের ফটকা চাহিদা হচ্ছে 5 লক্ষ টাকা। এখন সুদের হার হ্রাস পেল, ধরলাম সুদের হার বৃদ্ধি পেল, সুদের হার
বৃদ্ধি পেল। তো সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে মানুষ বন্ড ক্রয়ে আগ্রহী হবে। বন্ড কি? বন্ডকে আমরা বাংলায় ঋণপত্র বলি। যেমন আমি যে 1 লক্ষ টাকার বন্ড যদি কিনি, ঋণপত্র কিনি, এবং ওটাতে যদি সুদের হার 10% উল্লেখ থাকে, তাহলে বছর শেষে আমি 1 লক্ষ টাকায় 10,000 টাকা আমি সুদ পাব। আর যদি সুদের হার বেড়ে যদি 15% হয়, তাহলে আমি 1 বছর পর 15,000 টাকা সুদ পাব। ধরে নেই যে জানুয়ারির 5 তারিখে বন্ডের সুদ হচ্ছে 10%, বলা হলো। ওই সময় একজন ব্যক্তি 1 লক্ষ টাকার বন্ড ক্রয় করলো, সে ঠিক 1 বছর পর সে ওই বন্ড থেকে 10,000 টাকা সুদ পাবে। সে জানুয়ারির 5 তারিখে বন্ড ক্রয় করেছে, মনে করি জানুয়ারির 7 তারিখে সুদের হার ঘোষণা করা হলো 15%। তাহলে যে ব্যক্তি জানুয়ারির 5 তারিখে বন্ড ক্রয় করেছে সে কিন্তু 15% সুদ পাবে না, সে পাবে 10%। আর 7 তারিখে যে বন্ড ক্রয় করবে সে 1 বছর পূরণ হওয়ার পর সে 15,000 টাকা সুদ পাবে। এই জন্য যারা ফটকা কারবার করে তারা কিছু টাকা হাতে ধরে নিয়ে বসে থাকে যে কখন সুদের হার বাড়বে, কখন সুদের হার কমবে, এগুলা বিবেচনা করে তারা বন্ড ক্রয়ের সিদ্ধান্ত নেয়। যখন সুদের হার বাড়বে তখন বন্ড থেকে রিটার্নটা বেশি আসে, বন্ড ক্রয় করাটা লাভজনক, তখন ফটকা কারবারিরা বন্ড বেশি ক্রয় করে। মনে করি ওই ব্যক্তি 2 লক্ষ টাকার বন্ড ক্রয় করলো, তখন ব্যক্তির কাছে হাতে থাকে কত? 3 লক্ষ টাকা। হাতে থাকবে 3 লক্ষ টাকা। অর্থাৎ সুদের হার বাড়লে কার চাহিদা বাড়বে? বন্ডের চাহিদা বাড়বে। অর্থাৎ ব্যক্তি সুদের হার বাড়ার কারণে বন্ড হতে সুদ বেশি পাওয়া যাবে, সে 2 লক্ষ টাকার বন্ড কিনলো, তাহলে বন্ডের চাহিদা বাড়লো। যখনই সে 2 লক্ষ টাকার বন্ড কিনবে তখন তার 5 লাখ টাকা থেকে 2 লক্ষ টাকা কমে কত টাকা আসলো? 3 লক্ষ টাকা আসলো। অর্থাৎ ফটকা কারবার জনিত অর্থের চাহিদা হ্রাস পেল। তাহলে আমরা দেখলাম সুদে হার বাড়লে ফটকা কারবার জনিত অর্থের চাহিদা হ্রাস পায়, আবার সুদে হার হ্রাস পেলে ফটকা কারবার জনিত অর্থের চাহিদা বৃদ্ধি পায়। সুদে হার বাড়লে মানুষ বন্ড ক্রয়ের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে ফটকা কারবারের জন্য তার নগদ অর্থের পরিমাণটা কমে যায়, অর্থাৎ ফটকা কারবারজনিত অর্থের চাহিদা হ্রাস পায়। সুদে হার কমে গেলে মানুষ বন্ড ক্রয় না করে নগদ অর্থ হাতে ধরে রাখে, নগদ অর্থের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ ফটকা কারবারজনিত অর্থের চাহিদা বেড়ে যায়। তাহলে আমরা দেখলাম অর্থের চাহিদা এমনটা আয়ের উপর নির্ভরশীল। এখানে পজিটিভ সম্পর্ক, আয় বাড়লে এই অর্থের চাহিদা বাড়ে, আয় কমলে অর্থের চাহিদা কমে। আর ফটকা কারবারজনিত অর্থের চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল। আর এই দুইটা মিলে M1 আর M2 মিলে অর্থের চাহিদা MD নির্ধারিত হয়। এখন আমরা অর্থের চাহিদার একটা সমীকরণ আমরা আছে সেটা দেখাবো, যেটা M1 আর M2 এর মাধ্যমে নির্ধারিত হয়েছে। M1 আর M2 এর মাধ্যমে নির্ধারিত হয়েছে। এটা হচ্ছে MD = KY minus HI, KY minus HI। এই কে হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তনের সাথে অর্থের চাহিদার সাড়া দেওয়ার মাত্রা। কে এর পরিচয়টা কি? আয়ের পরিবর্তনের সাথে অর্থের চাহিদা, কার? অর্থের চাহিদার সাড়া দেওয়ার মাত্রা। এবং এই কে এর মানটা ধনাত্মক হয়, অর্থাৎ কে গ্রেটার দেন 0, কে গ্রেটার দেন 0। আর এইচ এর ব্যাখ্যাটা ঠিক সেম। সুদের হারের
পরিবর্তনের সাথে অর্থের চাহিদার সাড়া দেওয়ার মাত্রা। অর্থের চাহিদার সাড়া দেওয়ার মাত্রা। এখানে যেটা আমি আবারও বলছি, আয়ের পরিবর্তনের সাথে অর্থের চাহিদার সাড়া দেওয়ার মাত্রা হচ্ছে কে। এটা অনেক সময় বলি আয়ের পরিবর্তনের সাথে, এটা লেনদেনজনিত চাহিদার সাথে সম্পর্কযুক্ত, মানে আয়ের পরিবর্তনের সাথে লেনদেনজনিত চাহিদার পরিবর্তন কি হবে সেটা কে এর মানের উপর নির্ভর করে। এখন আমরা জানি আয় বাড়লে লেনদেনজনিত চাহিদা বাড়ে, তাহলে অর্থের চাহিদাটা কি বাড়বে। এই জন্য এই অংশের আগে প্লাস চিহ্ন আছে, অর্থের চাহিদা বাড়বে। আমরা জানি সুদের হার বাড়লে এই ফটকা কারবার জনিত অর্থের চাহিদাটা কি কমবে, এবং কি হারে কমবে সেটা নির্ভর করে এইচ এর উপর। সুদের হার বাড়লে ফটকা কারবার জনিত অর্থের চাহিদা কমবে, এবং এই ফটকা কারবার জনিত অর্থের চাহিদা কমলে এই অর্থের চাহিদাও কি হবে কমবে। এই জন্য এখানে কি আছে মাইনাস আছে। তাহলে আমরা বলতে পারি অর্থের চাহিদা এমডি ইকুয়াল টু কে ওয়াই মাইনাস এইচ আই। এখন আমরা মানি সাপ্লাই নিয়ে একটু আলোচনা করব। মানি সাপ্লাই, মানি সাপ্লাই এমএস ইকুয়াল টু এম বাই পি। এম বাই পি, এখানে এম হচ্ছে অর্থের স্টক বা মুদ্রার স্টক হচ্ছে কি এম। অর্থাৎ এই মুদ্রার স্টক বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সময়ে জনগণের হাতে এবং ব্যবসা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীয় ব্যাংক যে পরিমাণ নোট ছেড়েছে সেটা যে পরিমাণ জনগণের হাতে অথবা ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানের হাতে রয়েছে সেটাই এই এম দ্বারা প্রকাশ পায়। এবং এটার সাথে আরেকটা জিনিস যুক্ত হয়, সেটা হচ্ছে ব্যাংকের চাহিদা আমানত। আমি আবারও বলছি যে একটা নির্দিষ্ট সময়ে জনগণের হাতে এবং ব্যবসা প্রতিষ্ঠানের হাতে যে নগদ মুদ্রা আছে, যেটা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যেটা কি করছে, যে নোটগুলো ইস্যু করেছে, সেই নোটগুলো একটা নির্দিষ্ট সময়ে জনগণের হাতে এবং ব্যবসা প্রতিষ্ঠানের হাতে রয়েছে, এবং সেটার সাথে যোগ হবে ব্যাংকের চাহিদা আমানত। এই দুইটা মিলে এম এর মানটা নির্ধারিত হয়েছে। আর পি হচ্ছে অর্থনীতির দাম স্তর। এখানে অর্থের যোগান এম বাই পি দ্বারা আমরা অর্থের প্রকৃত যোগান বুঝিয়েছি। একটু ব্যাখ্যা করলে হবে জিনিসটা। সেটা হচ্ছে, মনে করি যে কেন্দ্রীয় ব্যাংক যে মুদ্রা ইস্যু করেছে সেটা জনগণের হাতে এবং ব্যবসা প্রতিষ্ঠানের হাতে আছে 1000 টাকা। মনে করি এটা কোটি কোটি টাকার ব্যাপার, বোঝার জন্য বলছি 1000 টাকা। এবং ধরি আমরা অর্থনীতিতে একটি দ্রব্য আছে লেনদেনে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে চাল। চালের দাম হচ্ছে 5 টাকা। তাহলে অর্থের যোগানটা 200 কেজি চালের সমান। কার? অর্থের প্রকৃত যোগানটা 200 কেজি কি চালের সমান। অর্থাৎ অর্থের স্টক যে 1000 টাকা আছে সেটা দিয়ে 200 কেজি চাল লেনদেন করা যাবে। এখন মনে করি এই চালের দাম 4 টাকা হলো, তাহলে এই অর্থের প্রকৃত যোগান মানি সাপ্লাইটা হবে 250 কেজি চালের সমান। 250 কেজি চালের সমান। অর্থাৎ অর্থের স্টক কিন্তু 1000 টাকা 1000 টাকা কি আছে, সেম আছে। দাম কমে যাওয়ার কারণে অর্থের প্রকৃত যোগান বেড়ে গেছে। আগে 1000 টাকা যেটা 200 কেজি চাল লেনদেন করার ক্ষমতা রাখে, এখন 1000 টাকা 250 কেজি চাল লেনদেন করার ক্ষমতা রাখে। অর্থের রিয়েল সাপ্লাইটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তা আমাদের এলএম এর আলোচনাতে আমাদের অর্থের প্রকৃত যোগান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমি একটু অন্য সাইড হতে আমি বলছি, সেটা হচ্ছে যে আমার যদি অর্থনীতি 200 কেজি চাল থাকতো আর দাম স্তরে 4 হতো, এই 200 কেজি চালের জন্য আমার লেনদেনের জন্য 800 কোটি টাকা দরকার। আমার অর্থনীতি আছে কত? 1,000 কোটি বা 1,000 টাকা। তাহলে 200 টাকা মানি সাপ্লাইটা কি বেশি? 5 টাকা হলে কিন্তু 200-র জন্য 1,000 টাকা হয়ে যেত, কিন্তু 4 টাকা হলে এই 200 লেনদেনের জন্য দরকার কত? 800 টাকা। তাহলে মানি সাপ্লাই তখন আমাদের কাছে মনে হবে যে অর্থ প্রায় 200 টাকার মতো উদ্বৃত্ত আছে। এই জন্য যে মানি সাপ্লাই বলতে আমরা প্রকৃত অর্থের যোগানটা ধরি, যারা দাম স্তর কমে গেলে আমাদের কাছে মনে হয়ে যাবে যে অর্থের পরিমাণটা বেড়ে গেছে। আর দাম স্তর যদি বেড়ে যায় তাহলে মনে হবে অর্থের যোগানটা কমে গেছে। এখন আমরা যদি এলএম রেখার সমীকরণ যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে মানি ডিমান্ড এবং মানি সাপ্লাই সমান করতে হবে। আমাদের মানি ডিমান্ড, অর্থবাজারের ভারসাম্যের শর্ত হচ্ছে মানি ডিমান্ড ইকুয়াল টু মানি সাপ্লাই। মানি ডিমান্ডটা হচ্ছে কত? KY মাইনাস HI, আর মানি সাপ্লাই হচ্ছে M/P। আমি M/P-টাকে বাম দিকে নিয়ে আসলাম। KY মাইনাস কত? M/P, HI ডাইনে গেলে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। M/P-টা বামে আসলে মাইনাস হয়ে গেল, মাইনাস HI ডানে গেলে কি হলো? প্লাস হয়ে গেল। এখন আমি এই HI-টাকে বাম দিকে লিখলাম আর ডান দিকে লিখলাম এই পুরো অংশটা KY মাইনাস ভুল করছি আমি, KY মাইনাস M/P। এখন আমি উভয় পক্ষে H দ্বারা ভাগ করলাম, তাহলে I ইকুয়াল টু 1/H KY মাইনাস M/P। আমি কি করলাম? উভয় পক্ষে H দ্বারা ভাগ করেছি। তাহলে এইটাকে H দ্বারা ভাগ করতে হবে, এইটাকে H দ্বারা ভাগ করতে হবে। আমি একটা ব্র্যাকেট দিয়ে 1/H লিখলাম। তাহলে এইটাকে H দ্বারা ভাগ হলো, এইটাকে H দ্বারা ভাগ হলো। এইটাই হচ্ছে আমার এলএম রেখার সমীকরণ। এইটাই কার সমীকরণ? এলএম রেখার সমীকরণ। ইহাই এলএম রেখার কি সমীকরণ। তাহলে এলএম রেখার সমীকরণটা কার উপর নির্ভরশীল? এলএম রেখার সমীকরণটা নির্ভরশীল কে এর মানের উপর। এই কেটা কি? এটা হচ্ছে আয়ের পরিবর্তনের কারণে অর্থের চাহিদার অথবা অর্থের লেনদেনজনিত চাহিদার সাড়া দেওয়ার মাত্রা। এলএম রেখার সমীকরণটা এইচ এর মানের উপর নির্ভরশীল। এইচটা কি? এইচটা হচ্ছে সুদহারের পরিবর্তনের ফলে অর্থের চাহিদার সাড়া দেওয়ার মাত্রা, যেটা আমরা আগে ব্যাখ্যা করেছি। ওয়াই হচ্ছে প্রকৃত জাতীয় আয়, M/P হচ্ছে অর্থের প্রকৃত যোগান। এটি হচ্ছে আমাদের এলএম রেখার সমীকরণ। এখন আমি এই এলএম রেখার সমীকরণ যেটা পেয়েছি, সেটা সুদের হারকে আমি জাতীয় আয়ের সাপেক্ষে একটু ডিফারেন্সিয়েশন করছি। আমি যদি জাতীয় আয়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে এখানে ওয়াই নাই, অথবা এটা 0 হয়ে যাবে। এখানে ওয়াই আছে, কে থাকবে, আর 1/H সহগ হিসেবে থাকবে। তাহলে এটা হচ্ছে কত? K/H। আমি আইকে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এখানে কে থাকবে, এটা 0 হয়ে যাবে, আর 1/H। টোটাল কত হলো? K আর 1 কত? K/H। এই DDY/I এটা হচ্ছে এলএম রেখার ঢাল। কার ঢাল? এলএম রেখার ঢাল। এটা হচ্ছে এলএম রেখার ঢাল।
তাহলে এলএম রেখার ঢাল কার উপর নির্ভর করে? এলএম রেখার ঢাল নির্ভর করে কে এর মানের উপর, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে লেনদেনজনিত চাহিদার সাড়া দেওয়ার মাত্রা, আর সুদের হারের পরিবর্তনের ফলে অর্থের চাহিদার সাড়া দেওয়ার মাত্রা। কে এবং এইচ এর মানের উপর এলএম রেখার ঢাল নির্ভর করে। আমরা আজকের আলোচনায় দেখিয়েছি এই কে এর মানটা ধনাত্মক, কে গ্রেটার দেন 0, এইচ এর মানটা ধনাত্মক, এইচ গ্রেটার দেন 0। তাহলে ডিআই বাই ডিওয়াই, এইটাও প্লাস এইটাও প্লাস, তাহলে পুরো মানটা কি হয়ে যাবে? এইটাও প্লাস, এইচও কি প্লাস, তাহলে পুরো মানটা কি হয়ে যাবে? প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ ডিডি ওয়াই বাই আই কি হবে? গ্রেটার দেন কত? 0, গ্রেটার দেন 0, অর্থাৎ এলএম রেখার ঢাল হয়ে যাবে ধনাত্মক। আর যেহেতু এলএম রেখার ঢাল ধনাত্মক, সেই জন্য আমরা এলএম রেখা ডান দিকে ঊর্ধ্বগামী করে অঙ্কন করেছি। আমরা এলএম রেখা ডান দিকে ঊর্ধ্বগামী করে অঙ্কন করেছি, কারণ যে রেখার ঢাল ধনাত্মক হয় সেই রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এলএম রেখার সংজ্ঞা শিখেছি, এলএম রেখার সমীকরণ বের করেছি, এলএম রেখার ঢাল বের করেছি এবং দেখিয়েছি এলএম রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটা এলএম রেখা অঙ্কন করা যায়। আগামী ক্লাস আসা পর্যন্ত সবাইকে ধন্যবাদ।